নমস্কার, আমি অমিতাভ আবার ফিরে এলাম আপনাদের সঙ্গে এবং অমিতাভ অনুষ্ঠান নিয়ে। এবং অমিতাভ অনুষ্ঠানে পরপর গল্প হলেও সত্যি বলে বেশ কিছু বিখ্যাত মানুষের অজানা দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আর আজকে যাকে নিয়ে মূলত আলোচনা করব তিনি আর কেউ নন, একম অদ্বিতীয়ম কিশোর কুমার। কিন্তু কিশোর কুমারের সম্পর্কে তো আমরা সব কিছুই মোটামুটি জানি, তার চলচ্চিত্র, তার গান, ওই জীবনটা। কিন্তু আমার মূল উদ্দেশ্য অজানা কিশোর কুমারকে তুলে ধরা। যাই হোক, মজার ব্যাপার কি জানেন, কিশোর কুমারকে নিয়ে আগেও আমি এখানে একটি বা দুটি হয়তো নানা বিষয় কিশোর কুমারকে নিয়ে করেছি অনুষ্ঠান। আজকের কিশোর কুমার একটু আলাদা। 4 তারিখে জন্ম, বাবা মায়ের চতুর্থ সন্তান, ভোর 4টের সময় জন্ম, জীবনে বিবাহ করেছেন 4টে, এবং অবশ্যই তার বাংলায় অভিনীত চলচ্চিত্রের সংখ্যা সেটাও 4। এই 4 তার জীবনে আরো একবার এসছে। সেই 4টা অবশ্যই 4টে শব্দ বা 4টে সংখ্যা, 4টে শব্দ, অক্ষর, চারুলতা। হ্যাঁ, তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সত্যজিৎ রায়, রবীন্দ্রসঙ্গীত। সে প্রসঙ্গে পরে আসবো, কিন্তু তার আগে বলে নেই যে এই যে কিশোর কুমারের গান আমাদেরকে হৃদয় একেবারে ভরিয়ে দেয়। সে দুঃখের মুহূর্তে আসলেও দুঃখী মন মেরে সুন মেরি কেহনা কিশোর কুমার চালিয়ে দেই, খুশির মুহূর্ত আসলেও সেই কিশোর কুমার, হ্যাঁ, আবার অপেক্ষার মুহূর্ত আসলেও সেই কিশোর কুমার, ইমতেহান হো গেই ইন্তজার কি। তো প্রত্যেক মুহূর্তকেই যেন তিনি রাঙিয়ে দিয়েছেন তার সুরের এক জাদু স্পর্শে। মজার ব্যাপার কি ছিলেন, অত্যন্ত বেসুরো ছিলেন কিশোর কুমার। কিশোর কুমার তো পরে হলেন আভাস কুমার। এই আভাস কুমার গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায় তিনি যখন ছোট ছিলেন একেবারে বেসুরো, রীতিমতো কানে লাগতো তার আওয়াজ। আর এটা ঐশ্বরিকভাবে পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু তার পেছনে ছিল একটা দুর্ঘটনা। একবার ছোট কিশোর কুমার বা আভাস, তিনি ঘরের মধ্যে যেরকম ছোটরা এদিক ওদিকে ঘোরাঘুরি করে, তার মা বাঙালি, আমরা বলি বটি, তরকারি সবজি কাটার জন্য, সেরকমই হাসুয়া বলে একটি জিনিস হয়, উপকরণ, যেটি পায়ের উপরে চেপে ধরে ওই বটির মতো মাখা থাকে মাথাটা, সেখানে সবজি কাটতে হয়। তো তার মা সেটা কাটছিলেন। সেই সময় কোনো ক্রমে দৌড়দৌড়ি করতে গিয়ে সেই পাটা সেই বটি বা হাসুয়ার ওপরে পড়ে যায়, তাতে পাটা কেটে যায়। অনেকখানি চাপ, ছোট মানুষ, হালকা চাপ লাগলেও কেটে যাবে। তো তারপরে তারস্বরে চিৎকার শুরু করেন কিশোর কুমার, এবং সেই চিৎকার শুধু একদিন নয়, যতদিন ব্যথা আর ব্যান্ডেজ ছিল, রীতিমতো প্রত্যেক দিনই সেই যন্ত্রণায় তিনি তারস্বরে চিৎকার করতেন কিশোর কুমার। হঠাৎ করে দেখা গেল, মাঝখানে এই পর্বটা চলেছিল, সেই বেসুরো আওয়াজ তার ভোকাল কর্ড তাকে পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, মিষ্টি আওয়াজের জন্ম দিয়েছে। তো সবসময় ওই জন্য আমরা বলি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো ভগবানই করিয়েছেন, মঙ্গলটা ছিল তার গলাটা বদলে গেল। এই বদলে যাওয়া গলা তিনি কেএল সাইগেলকে অনুকরণ করতেন। আরেকজনের তিনি অন্ধভক্ত ছিলেন, তিনি হচ্ছেন ড্যানি কায়ের। ড্যানি কায়ের হচ্ছেন হলিউডের বিখ্যাত অভিনেতা এবং গায়ক। এই ড্যানি কায়ের এবং কেএল সাইগেলের নকল করার লোকটিকে দাদা অশোক কুমার তিনি নিয়ে পাকড়াও করে চলে এলেন বম্বেতে, কারণ বম্বেতে তখন অশোক কুমার খুব নামডাকওয়ালা একজন বড় মাপের অভিনেতা। তো তিনি চাইলেন যে আভাসকে সিনেমাতে অভিনেতা হিসেবে যুক্ত করতে, কিন্তু তার তো মন পড়ে রয়েছে গানে, তার এইসব অভিনয় টভিনয় ভালো লাগে না। কিন্তু তাও একটা সময়কাল পর্যন্ত তিনি অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন গায়ক হিসাবে উত্তরণের আগে। এই সময় তার নাম পরিবর্তন করে দেন অশোক কুমার। আভাস থেকে কিশোর কুমারের জন্ম হয়, এবং সেই কিশোর কুমার একদিন দ্য লিজেন্ড কিশোর কুমার হন, সেটা অনেক পরে।
উনি প্রথম 40-এর দশকে দাদার হাত ধরে বম্বেতে এসে গান টান টুকটাক কোরাসে গান করতেন, আর মূলত অভিনেতা করার জন্যই দাদা চেষ্টা করে গিয়েছেন। কিন্তু 1948 এই সময় দাঁড়িয়ে তৈরি হলো একটি ছবি যার নাম জিদ্দি। সেই জিদ্দি ছবিতে আমরা একক কণ্ঠে শুনতে পেলাম কিশোর কুমারকে। গানটি সম্ভবত মরনে কি দুয়া কিউ মাঙ্গু, এটাই ছিল বোধহয় সেই গান। এবং তারপর আলাদা কিশোর কুমারকে পেতে শুরু করলো ভারতবর্ষের চলচ্চিত্র প্রেমীরা। এবং এই প্রসঙ্গে বলি যে এরপর তো 1949 মানে 1949 সাল পাকাপাকিভাবে বম্বেতে মানে আসন গেড়ে বসলেন এই অদ্ভুত পাগলাটে কিশোর কুমার। এবং তার জীবনের একটা টার্নিং পয়েন্ট শুরু হলো। তার পেছনে ছিলেন পিতা পুত্র, আরো 2 বাঙালি পিতা পুত্র। একজন হচ্ছেন শচীন দেববর্মন, শচীন কর্তা, আর তার পুত্র রাহুল দেববর্মন। এবং সেটা অবশ্যই তার মিউজিক্যাল জার্নি, তার সঙ্গীতময় যে পরিক্রমা, যে পথ চলা। 1198টি চলচ্চিত্রে 2178টি গান করেছেন কিশোর কুমার গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি। এই কিশোর কুমার কেএল সাইগলকে ফলো করতেন বা অনুসরণ করতেন বা অনুকরণ করতেন আর ড্যানি কায়ের। তো এই শচীন কর্তা তিনি তাকে বুঝিয়েছিলেন যে অন্যের গলায় নয়, নিজের পরিচয়ে তোমাকে বাঁচতে হবে। এবং তিনি একটা বিশেষ জিনিস পারতেন বা পারদর্শী ছিলেন, সেটা অবশ্যই আপনারা কম বেশি সবাই জানেন, সেটা হচ্ছে ইয়ডলিং। যদিও এর পেছনে অনুপ্রেরণা ছিলেন জিমি রজার্স এবং টেক্স মর্টন। এই দুজন ব্যক্তির এই ইয়ডলিংকে ভারতবর্ষে নিয়ে আসেন এবং নিজের গায়কির মধ্যে এক আলাদা স্বতন্ত্র এক গায়কী তিনি উপস্থাপক হিসাবে নিয়ে আসলেন সবার সামনে, আর আলাদা করে একটা ব্যতিক্রমী কণ্ঠ আর গায়কী তৈরি করলেন কিশোর কুমার। কিশোর কুমারের এবার আসি সেই মজাদার বিভিন্ন বিষয়গুলো, যেগুলো আমরা সচরাচর খুব একটা হয়তো জানি না বা জানার সুযোগ হয় না। একটি ছবি তৈরি হচ্ছে। আরেকটা বিষয় বলে নিই, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সাংঘাতিক ভক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, কিন্তু তিনি রবীন্দ্রসঙ্গীত সেই অর্থে মানে প্রথাগতভাবে শেখেননি, গানই প্রথাগতভাবে শেখেননি। যাই হোক, এবার আসুন সেই সমস্ত অজানা মজার ঘটনা আপনাদের জানাই। তার আগে বলি, কিশোর কুমার খান্ডোয়ার বাড়িতে নাকি পরবর্তীকালে একটা বোর্ড লাগিয়েছিলেন বাইরে নেম প্লেটের জায়গায়, যে মানসিক হাসপাতাল। এবার আসি বম্বের বিভিন্ন ঘটনায়। বম্বেতে একটা চলচ্চিত্র তৈরি হচ্ছে, 60-এর দশক হবে সম্ভবত, হাফ টিকিটে সলিল চৌধুরী ছিলেন মিউজিক ডিরেক্টর, এবং তিনি ঠিক করেছিলেন যে কিশোর আর লতাকে দিয়ে একটি ডুয়েট গান করাবেন। গানটি ছিল আকে সিধি লাগি দিল পে জैसे কাটারিয়া, সম্ভবত জैसे কাটারিয়া, হ্যাঁ ওটাই কাটারিয়াই হবে। তো এই ছিল গানের কথা। লতাজি তখন শহরের বাইরে। তো লতাজির জন্য অপেক্ষা করতে করতে সলিল চৌধুরী এবার ব্যস্ত হয়ে পড়েছেন, গানটাকে শ্যুট করতে পারছেন না। এবার কিশোর কুমার আর লতাজির গাওয়ার কথা। তো কিশোর কুমার বললেন, লতাজি আসেননি, ঠিক আছে আপনি এক কাজ করুন, আমি গানটা একবার ট্রাই করছি। কিশোর কুমার গাঙ্গুলি এইখানেই আলাদা। তিনি নিজের গলাতে গানটি তো করলেন, এবং লতাজির পার্টটাও তিনি মহিলা কণ্ঠ হয়ে গাইলেন। লতাজি ফেরেননি, গানটা নেওয়া হলো। পরবর্তীকালে সেই গানটাই, তার দ্বৈত কণ্ঠে সেই গানটাই সুপার ডুপার হিট হয়েছিল হাফ টিকিট চলচ্চিত্রে। এবং আপনারা সবাই যারা সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন সেই মুহূর্তটা, সিকোয়েন্সটা। তো সেখানে ওই আকে সিধি লাগি দিল পে জैसे কাটারিয়া ও নজারি, হ্যাঁ এবার মনে পড়েছে, এই ছিল লাইন। এই হচ্ছে কিশোর কুমার, একটা আলাদা কিশোর কুমার, স্বতন্ত্র কিশোর কুমার, ব্যতিক্রমী কিশোর কুমার, প্রতিভাবান কিশোর কুমার। এবার আপনাদেরকে বলি একজন ডিরেক্টর, সে ওই সিনেমা তখন অভিনেতা, তো পুরো পয়সা দেয়নি,
ওর নাম কিশোর কুমার। পয়সা না দিলে কাজ হবে না। সেই কিশোর কুমার এবার বললেন, সেই ডিরেক্টরের যখন শ্যুট হচ্ছে তখন কিশোর কুমার এলেন, মাথার অর্ধেকটা কামানো, মানে অর্ধেকটা চুল নেই, অর্ধেকটা চুল আছে, অর্ধেকটা মেকআপ করা। ডিরেক্টর তো অবাক, বলে তুমি কি করেছো? বলছে অর্ধেক পেমেন্ট পেয়েছি, হাফ পেমেন্ট মিলা তো হাফ মেকআপ। এবং সেই ডিরেক্টর মাথার চুল ছিঁড়ছেন তখন, এবং তাকে প্রায় অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল যে বাকি চুলগুলো ওঠার পর তার শর্তে রাজি হয়ে, ভাই এ নাও পুরো পয়সা, তুমি আমার কাজটা শেষ করো। একটা ঘটনার কথা বলি, এই তিনি যখন ইন্দোরে খ্রিস্টান কলেজে পড়েন, এই সময় পড়াকালীন তিনি কোনো একটা কিছু গন্ডগোলের মধ্যে পড়েন এবং সেখানে কলেজ ছাড়তে হয়। কলেজ ছেড়ে চলে আসতে হয় বলে ক্যান্টিনে 5 টাকা 12 আনা তার ধার ছিল। পরবর্তীকালে সেটা কিন্তু কিশোর কুমার ভোলেননি, এবং আপনারা জানেন সেই বিখ্যাত গান দে দে মুঝে 5 রুপাইয়া 12 আনা, চলতি কা নাম গাড়িতে তিনি সেই কথাটা গানে ব্যবহার করলেন। যে টাকাটা তিনি ইন্দোর ওই খ্রিস্টান কলেজে ক্যান্টিনে মাখি রেখে এসেছিলেন। কিশোর কুমার। এইবার বলি আর.সি. তালওয়ার, একজন নামকরা পরিচালক এবং প্রযোজক। তিনি কোনো একটা কাজ করিয়েছিলেন কিশোর কুমারকে দিয়ে, এবং সেখানে 8,000 টাকা বাকি ছিল। বহুবার সেই প্রযোজক এবং ফাইন্যান্সার ভদ্রলোক আর.সি. তালওয়ারকে কিশোর কুমার চেয়েছেন, ভাই টাকাটা আমার, টাকাটা দিলেন না। কিছুতেই আর তিনি আজ দেবো কাল দেবো ঘোরাচ্ছেন। এরপরে একদিন আর.সি. তালওয়ার ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছেন, দেখছেন সেই বিখ্যাত সঙ্গীত শিল্পী তার গেটের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে করে গাইছেন, হে তালওয়ার দে দে মেরা 8,000, রীতিমতো সুর করে। এবং ততদিন গেয়েছেন যতদিন আর.সি. তালওয়ার তাকে সেই টাকাটা না ফেরত দেয়নি। একদিন বাধ্য হয়ে টাকাটা দিয়ে বলে, ভাই মুঝে জিনে দো। এই ওয়ান পাইস কিশোর কুমার। এবার বলি, পয়সা না দিলে কোনো কাজ নেই, পয়সা ফেলো করি মা কোথায়, এই হচ্ছে কিশোর কুমার। এই কথাটা সবাই জানেন এবং ইন্ডাস্ট্রির কথাটা সবাই বলেন, কিন্তু সেই কিশোর কুমার আবার যখন রাজেশ খান্না, ড্যানি তাকে বলেছেন কোনো একটা ছবি বানাচ্ছেন তারা, তার জন্য বিনা পয়সায় গান করেছেন। ক্যান্সার এবং আর্মি, আমাদের যারা সামরিক বাহিনী, তাদের জন্য বহুবার বিনা পয়সায় তিনি গান করেছেন। তার নাম কিশোর কুমার গাঙ্গুলি। হ্যাঁ, এইটাই মানুষটার আলাদা একটা দিক। আর একটা ঘটনা আপনাদের বলি, সত্যজিৎ রায় যখন চারুলতা করেন তখন কিশোর কুমার 1 টাকাও পারিশ্রমিক নেননি গান করার জন্য। শুধু তাই, এই ঘটনাগুলো আমরা অনেকে জানি না, কারণ এগুলো জানানো হয় না। বিপিন গুপ্তা বলে একজন প্রযোজক ছিলেন, এবং তিনি একটি ছবি তৈরি করছিলেন সম্ভবত 1964-তে, 1964-এ ডাল মে কালা। এই ছবিটা বানানোর সময় কিশোর কুমার সেই বিপিন গুপ্তাকে 20,000 টাকা সাহায্য করেছিলেন চলচ্চিত্রটা বানানোর জন্য। এই খবরগুলো প্রকাশ হয় না। কিশোর কুমার সবার থেকে তাই আলাদা। তিনি উদ্ভট, তিনি পাগলাটে, তিনি প্রতিভাবান, তিনি ব্যতিক্রম। কিশোর কুমার গাঙ্গুলি বা কিশোর কুমারকে নিয়ে আজকে আলোচনা চলছে, যে কিশোর কুমারকে আমরা দেখতে পাই না সেলুলয়েডের পর্দায় কি বা শুনতে পাই না গানের মাধ্যমে, এই সেই অজানা কিশোর কুমার। আরেকজনের কথা বলি, তার গানের জগতে যখন তিনি কাজ করছেন তখন একজন অভিনেতা ছিলেন, তার নাম অরুণ কুমার মুখার্জি, যিনি মূলত ভাগলপুরের বাসিন্দা। এই অরুণবাবু সেই মানুষ প্রথম যারা কিশোর কুমারকে অনুপ্রাণিত করেছে যে তুমি দারুণ গাইছো, তুমি গানটা করতে থাকো বস। এই অরুণ কুমার মুখার্জি আকস্মিকভাবে মারা গেলে কিশোর কুমার খবর পান। যিনি তার গানের অন্ধ ভক্ত ছিলেন, সেই অরুণ কুমার মুখার্জি মারা যাওয়ার পর নিয়মিত কিশোর কুমার তার ভাগলপুরের বাড়িতে তার পরিবারকে অর্থ পাঠাতেন, নিয়মিত। এগুলো বলা হয় না, এগুলো জানানো হয় না। সেই কিশোর কুমারকে আমরা কেউ জানি না। মোহাম্মদ রফি কিশোর কুমার ফাটাফাটি নাকি সম্পর্ক, মানে ভালো সম্পর্ক না, গুরু মানতেন কিশোর কুমার মোহাম্মদ রফিকে। যে মসজিদে তার মৃত্যুর পর শায়িত রাখা হয়েছিল মোহাম্মদ রফিজিকে, পরের দিন 1 আগস্ট 1980 সম্ভবত মোহাম্মদ রফিজি 31 জুলাই সম্ভবত মারা যান, সালটা ভুল হতে পারে। 1 আগস্ট স্টেটসম্যান কাগজে
প্রথম পেজে একটা ছবি ছাপা হয়েছিল। সেই সাংবাদিক যে ছবিটা ছাপিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে শায়িত আছেন মোহাম্মদ রফিজি, তার পায়ের কাছে বসে পাটাকে ধরে অঝরে কাঁদছেন কিশোর কুমার গঙ্গোপাধ্যায়। সে বছর একটা শ্যামা সঙ্গীতের অ্যালবাম বের করার কথা ছিল শ্রদ্ধেয় রফিজ সাহেবের, কিন্তু তার অকস্মাৎ মৃত্যুতে সেটা সম্ভব হয়নি। কিন্তু কিশোর কুমারের গানের রেকর্ড বেরিয়েছিল। তিনি মুকুল দত্তকে দিয়ে, গীতিকার মুকুল দত্তকে দিয়ে একটা গান অনুরোধ করে লিখিয়েছিলেন যে কিশোর কুমার মোহাম্মদ রফিজিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে চায় এমন একটা গান লিখো। পরবর্তীকালে আপনাদের পাড়ায় পাড়ায় বিয়ে, অন্নপ্রাশন থেকে শুরু করে অনুষ্ঠানে সেই গান বেজেছে। কিন্তু আপনারা কখনোই ঘুণাক্ষরে জানতে পারেননি যে এই গানটা মুকুল দত্তকে দিয়ে লিখিয়েছিলেন কিশোর কুমার মোহাম্মদ রফি সাহেবকে শ্রদ্ধা জানানোর জন্য। গানটি সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তো আলো রয়ে গেছে, সুর করেছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। এই হচ্ছে কিশোর কুমার। 1975 সাল, ওই যে বললাম পয়সা না দিলে গান গাইব না বাবা, ফেলো করি মাখো তেল। ভারত সরকারের মন্ত্রক থেকে ফোন এলো, সম্ভবত সঞ্জয় গান্ধী বা তার কোনো দপ্তর থেকে ফোন এলো যে 1975 এটা নিয়ে একটু বিভ্রান্তি আছে, দুটো ঘটনা, এক র্যালিতে গাইতে হবে আর এরকম কথা, নাকি কোনো একটা অনুষ্ঠানে বিনা পয়সায় গাইতে হবে, এরকম একটা কথা জানানো হয়েছিল কিশোর কুমারকে। এবং কিশোর কুমার বলছে আমি পয়সা ছাড়া গান গাইব না। তখন তাকে বলা হয় যে এটা কিন্তু মন্ত্রীর দপ্তরের, মানে মন্ত্রকের একটি অনুষ্ঠানের গান। বলছে সে মন্ত্রী হোক আর যাই হোক, প্রধানমন্ত্রী হলেও আমি পয়সা ছাড়া গান গাইব না। আকাশবাণী এবং মানে রেডিও এবং দূরদর্শন তাকে বেশ কবছর ব্যান করে দেওয়া হয়েছিল এই কারণে। তাতে কিশোর কুমারের কিচ্ছু যায় আসে, এর নাম কিশোর কুমার। পরবর্তীকালে শোনা যায়, কিশোর কুমারের মুখে শোনা, এটা মোহাম্মদ রফি সাহেব মারা যাওয়ার পর কিশোর কুমার প্রকাশ করেছিলেন। এই ঘটনাটা জানতে পেরে পরবর্তীকালে নাকি মোহাম্মদ রফি সাহেব গিয়ে অনুরোধ করেন যে এরকম কিশোরকে নাকি ব্যান করা হয়েছে, এবং তখন সেই ঘটনাটা আবার মিটমাট হয়ে যায়। মোহাম্মদ রফি সাহেব ঘুণাক্ষরেও কাউকে এটা বলতে বারণ করেছিলেন, কিন্তু কিশোর কুমার এটা বলেন যখন মোহাম্মদ রফি সাহেব বারণ করেন, এবং তার জন্য তিনি কৃতজ্ঞ ছিলেন যে তার এই ঘটনা জেনে মোহাম্মদ রফি সাহেব গিয়ে অনুরোধ করেন। এই কিশোর কুমারকে, অজানা কিশোর কুমারকে আজকের প্রজন্ম চেনে না। হ্যাঁ, ইমতেহান হো গেই ইন্তজার কি, মনে পড়ছে সারাবি সেই গানটা। অমিতাভের গান মানেই তখন কিশোর কুমার, মানে প্রথম দিকে অমিতাভের গান মানেই কিশোর কুমার, এরকম একটা বিষয় ছিল। এবং সেইখানে এই গানটি যখন মানে রেকর্ডিং নেওয়া হবে, টেক করা হবে, কিশোর কুমার এক অদ্ভুত আবদার করলেন, বললো আমি গানটা টেবিলের উপর শুয়ে শুয়ে গাইব। বলছি মানে? বলছি হ্যাঁ আমি এটা শুয়ে শুয়ে গাইব, নালে গাইব না। মাথায় হাত, কি করা যাবে, কিশোর কুমার তো সবাই চেনে তাকে ইন্ডাস্ট্রিতে, পাগলাটে লোক। কতটা পাগলাটে পরে বলছি। ইমতেহান হো গেই ইন্তজার কি গানটা পুরো টেবিলের উপরে শুয়ে তিনি গানটার রেকর্ডিংটা করেছিলেন। কিন্তু তিনি কিশোর কুমার, সেই গানটা যখন বেরোলো সারাবির সব থেকে সুপার ডুপার হিট গান, এবং আপনারা সবাই জানেন কি অসাধারণ কিশোর কুমার সেই গানটি গেয়েছিলেন, কিন্তু এটা শুয়ে শুয়ে গাওয়া গান। সরস্বতীর কৃপা, বরদান, শুভাশিস, আশীর্বাদ, সরস্বতী বোধহয় স্বয়ং ভর করেছিলেন এই প্রথাগতভাবে গান না শেখা কিশোর কুমারের কণ্ঠে। হ্যাঁ, এটা কিশোর কুমার, যিনি তার ওই একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা ওয়ার্ডেন রোড বোধহয় হবে, ওয়ার্ডেন রোডে একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটের বাইরে তিনি লিখে রেখেছিলেন বড় বড় করে, যেমন লোকের বাড়িতে লেখা থাকে না কুকুর হইতে সাবধান, বিওয়ার অফ ডগ। ওই ফ্ল্যাটের বাইরে নেম প্লেটে লেখা ছিল কিশোর কুমার হইতে সাবধান। হ্যাঁ, লেখা ছিল কিশোর কুমার হইতে সাবধান। কেন বলছি, এরপর তলোয়ার, কি তলোয়ার, ওনার নামটা ভুলে গেলাম, এই না সরি সম্ভবত এইচ.এস. রাওয়াল, তলোয়ার না, আর.সি. তলোয়ারের কথা আগে পড়েছে। এইচ.এস. রাওয়াল, এই এইচ.এস. রাওয়াল তিনি এইচ.এস. রাওয়াল কি, হ্যাঁ তাই হবে, এইচ.এস. রাওয়াল প্রযোজক এবং ফাইন্যান্সার। তিনি
একটা কিশোর কুমার বোধহয় কোনো কারণে টাকা পাবেন, সেই টাকাটা দেওয়ার জন্য ওই ওয়ার্ডেন রোডের ফ্ল্যাটে গেছেন। কিশোর কুমার নাকি টাকাটা নেওয়ার পর তার হাতটা ধরে তিনি যখন হ্যান্ডশেক করতে চাইছেন যে উঠে আসবেন না হাত মিলিয়ে, কিশোর কুমার তার হাতটা ধরে নাকি কামড়ে দিয়েছিলেন। অবাক হয়ে গিয়েছিলেন তখন ওই রাওয়াল সাহেব, বলছে বাইরের বোর্ডটা দেখেননি, মানে কি লেখা ছিল, কিশোর কুমার থেকে সাবধান। এই হচ্ছে পাগলাটে কিশোর কুমার। আর একটা ঘটনা মনে পড়ছে, জিপ্পি সিপ্পি এসছেন তার কাছে যে কোনো একটা কাজ তাকে দিয়ে গান বোধহয় সিনেমায় গান করাবেন। এবার জিপ্পি সিপ্পিকে আসতে দেখে কিশোর কুমার ওই গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। জিপ্পি সিপ্পি আসতে দেখে গাড়ি নিয়ে সোজা একেবারে সোজা মেড আইল্যান্ড, সে মেড আইল্যান্ডে গিয়ে একটা ভাঙাচোরা দুর্গের সামনে গাড়িকে দাঁড় করালেন। তাড়া করতে করতে জিপিসিপি তো সেখানে গিয়ে পৌঁছেছেন। পৌঁছে তার এই আচরণ দেখে এই ব্যাপার, তুমি আমায় দেখে এরকম পালিয়ে যাচ্ছ, আমি তোমার সঙ্গে কাজের কথা বলতে এসেছি। কিশোর কুমার একেবারে অন্যরকম, কে আপনি, আপনাকে তো চিনি না, কখনো দেখিনি, একেবারে পুরোপুরি অস্বীকার। কোথা থেকে আসছেন? না, আমি আপনাকে এই নামে কাউকে চিনি না। জিপিসিপি তো অবাক, পরের দিন রেকর্ডিং বলে কি লোকটা, ওই টেনশন নিয়ে রীতিমতো জান মশাই কে আপনি, আপনাকে চিনি না। জিপিসি তো মানে রেগে মেগে একাকার অবস্থায় তিনি তো চলে এলেন। পরের দিন রেকর্ডিং স্টুডিও, তো সবাই আসবেন, টেনশনে রয়েছেন জিপিসিবি। কিশোর কুমার আসলেন, গাইলেন, মজা হই হুল্লোড় করলেন। এসব হয়ে যাওয়ার পরে এইবার কিশোর কুমারকে জিপিসিবি তো, কালকের কেসটা কি বলতো, কালকে যে দেখেই চিনতে পারলেন না। কালকে তো আমি এখানে ছিলাম না, আপনি তাহলে নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন, আমি তো খান্ডবাদে ছিলাম কাল। এই হচ্ছে কিশোর কুমার গাঙ্গুলি। একজন পরিচালক তার এই আচরণে না পাগল হয়ে যাচ্ছিলেন। এই পাগল হয়ে গিয়ে তিনি বললেন কিশোর কুমার যাতে কোনোভাবে বেগড়বাই না করতে পারে, তিনি সোজা গিয়ে সিনেমাটার শুটিং হবে তার আগে কোর্টকে নির্দেশ দিলেন। কোর্টের কাছে গিয়ে আবেদন করলেন যে মহামান্য আদালত আপনি নির্দেশ দিন যে আমার এই অভিনেতা কিশোর কুমার গঙ্গোপাধ্যায় এ খুব ঝামেলা করে, এ যেন পরিচালকের কথা শুনে আপনি এই শুধু এটা নির্দেশ দিন। সব শোনার পর বিচারক তো বললেন হ্যাঁ ঠিক তাই, আমি আদেশ দিলাম যে পরিচালকের এই শুটিংয়ে সব কথা, তাকে প্রত্যেকটি কথা শুনতে হবে, শুটিং সম্পর্কিত যা নির্দেশ দেবেন। এবার একটা সিন, কিশোর কুমার গাড়িতে উঠে বসে আছেন, গাড়ি থেকে নামবেন, শুটিং চলছে, পরিচালকের সহকারী পরিচালকরা সেট পরিচালনা করছে। শুটিং শুরু করে বোধহয় কোথাও একটা কাজে একটু দূরে গেছেন পরিচালক, এবং সেখানে অন্য একটা কাজে তিনি ব্যস্ত। সহকারী পরিচালকরা দেখলেন কিশোর কুমারকে বারবার বলা সত্ত্বেও কিশোর কুমার গাড়ি থেকে নামছে না। 1 ঘন্টা 2 ঘন্টা, কি হলো, কি চাপ, এরম করে প্রায় 4-5 ঘন্টা নাকি সময় কেটে গেল। তারপর ওই পরিচালক ভদ্রলোক ফিরে এসছেন। তিনি এসে অবাক হয়ে গেছেন, বলছে এই দেখুন কিশোর কুমার সেই যে গাড়িতে ঢুকে বসেছে, 3-4 ঘন্টা হয়ে গেল, কিছুতেই নামছে না, এতবার বলার পরে, কিন্তু তার সিনটাই ছিল নেমে আসার। এবার কিশোর কুমার পরিচালক বলছে এটা কেন করছেন, তোমার তো কথা ছিল করছো তুমি, তোমার তো নির্দেশ মানার কথা ছিল। বলে আমি তো সেই নির্দেশই মানছি, আমার কথা বিচারক আমাকে বলেছে পরিচালকের নির্দেশ মতো শুটিংয়ে সব কিছু করতে, তো আমায় তো পরিচালক নির্দেশ দিয়ে চলে গেলেন, গাড়ি থেকে নামার নির্দেশ তো পরিচালক দেননি, ওই জন্য আমি অপেক্ষা করছি। পরিচালক এবার এলেন, এবার যদি নির্দেশ দেন আমি গাড়ি থেকে নামব। ভাবতে পারছেন, এর নাম কিশোর কুমার, রীতিমতো ভাবে এর নাম কিশোর কুমার, ভয়ঙ্করের নাম কিশোর কুমার। একবার বি.আর. চোপড়া সাহেব, তিনি একটা গান বোধহয় কিশোর কুমারকে দিয়ে করাবেন, তো এবার গানটা করতে কিশোর কুমার এসছেন। তখন কিছু শর্ত দিয়েছিলেন বি.আর. চোপড়া কিশোর কুমার, যে কিশোর তোমায় এগুলো মানতে হবে, কিশোর কুমার আমাকে এগুলো শুনতে হবে, ওসব আমার দ্বারা হবে না, রইল আপনার সিনেমা, নমস্কার। শর্ত মানেননি কিশোর কুমার, চলে গেলেন। অশোক কুমারকে বলেছিলেন বিয়ার, এই অশোক এই বলছি ও দেখুন ওই ব্যাপারে আমি কোনো রিস্ক দেবো না, আপনার যা ইচ্ছাই করুন। বি.আর. চোপড়া ভুলে গেছেন এই ঘটনার কথা বেশ কিছু বছর পর। তখন তো দ্য লেজেন্ড কিশোর কুমার কোনো একটা সিনেমার গান করার জন্য এবার বি.আর. চোপড়া এসছেন কিশোর কুমারের কাছে। কিশোর কুমার কিন্তু ভোলেননি, বি.আর. চোপড়া শর্ত দিয়েছিলেন, বলে হ্যাঁ আমি গান করবো, আমার কিছু শর্ত আছে, আপনাকে মানতে হবে। বি.আর. চোপড়া তো অবাক, বলছে শর্ত, বলছে হ্যাঁ আপনি আমার শর্ত দিয়েছিলেন, আমি মানিনি,
আপনি আমায় দিয়ে গান গাওয়াননি, এখন আপনি গান গাওয়াতে এসছেন, আমার এই শর্ত আপনাকে মানতে হবে। কী শর্ত? সাদা ধুতি পাঞ্জাবি পরতে হবে, সাদা মোজা পরতে হবে, আর জুতো পরতে হবে, আর পান খেয়ে এসে আমার সামনে এই গানটা নিয়ে প্রস্তাব দিতে হবে। ঠোঁটটা কিন্তু লাল হওয়া যায়, পানে টুকটুকে লাল। এই কথা শুনে বিআর চোপড়া অশোক কুমারকে বলে, ভাই তোমার ভাই এটা কি? বলছে দেখুন ওর ব্যাপারে কিচ্ছু বলবেন না, আপনি যা ভালো মনে হয় করুন। সেই কাজ করেছিলেন বিআর চোপড়া। বিআর চোপড়া সেই শর্ত মেনেছিলেন এবং কিশোর কুমার গান করেছিলেন। আর একজনে, এই পরিচালকের নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু সেটা মানে ওই 60-65 ওরকম সময়ের কথা হবে। সেই সময় কোনো একটা সিনেমার ব্যাপারে ফাইন্যান্স, হাফ টিকিটের ফাইন্যান্সার ছিলেন ভদ্রলোক। সে ডিরেক্টর, মানে হাফ টিকিট তার ফাইন্যান্সার ছিলেন। তো সেই ভদ্রলোকের সঙ্গে বোধহয় কোনো ব্যাপারে কিশোর কুমার সহযোগিতা করছেন না, খটমটো বেঁধে আছে। এবার সেই ভদ্রলোকের পরিচিত বন্ধু ছিল একজন ইনকাম ট্যাক্স অফিসার। এবার সে বললো ঠিক আছে আমার সঙ্গে এরকম বলে, সে তার ওই বন্ধুকে দিয়ে রেড করিয়ে দিয়েছিল কিশোর কুমারের ইনকাম ট্যাক্স। কিশোর কুমার পরে ব্যাপারটা জানতে পেরেছিলেন, জানতে পেরে সেই ভদ্রলোককে বিরাট করে একদম যে একদিন আসুন বাড়িতে। তো সে গেছে, খুব যত্ন টত্ন করেছে, করে বলছে জানেন তো আমি না একটা দারুণ আলমারি করেছি, ওয়ার্ড্রপ, क्या आइए ना देखिए। बोले तब बेडरूमेর মধ্যে নিয়ে গেছে, নিয়ে সে ये देखिए मेरा ये खूबसूरत वार्डरोब है। हाँ अच्छा बहुत अच्छा है। बोले পাল্লা খুলে দিয়েছেন ভদ্রলোক, देखिए इसका अंदर में क्या है। যেই ভদ্রলোক উঁকি মেরে দেখতে গেছে, ভেতরে ধাক্কা দিয়ে বাইরে থেকে লক করে দিয়েছে আলমারিতে। কয়েক ঘন্টা আটকে রেখে দিয়েছিল কিশোর কুমার সেই ভদ্রলোককে, যে বেটা তুমি আমাকে দিয়ে ইনকাম ট্যাক্সের রেট করাবে। এর নাম কিশোর কুমার। ঋষিকেশ মুখোপাধ্যায় বোধহয় কোনো একটা সিনেমার কারণবশত, সম্ভবত তিনি কিশোর কুমারের বাড়িতে এসেছেন 1971 বোধহয় আনন্দ। এই আনন্দ সিনেমাটা করার কথা ছিল কিশোর আর মেহমুদ, যেটা প্রধান দুটো চরিত্র রাজেশ খান ও অমিতাভ বচ্চন করেছেন। তো সেইটার জন্য কিনা মনে হয় হতে পারে এই সিনেমাটার জন্য ঋষিকেশ মুখোপাধ্যায় এসেছিলেন কথা বলার জন্য। তো ড্রাইভার গাড়ি থেকে গাড়ি দাঁড় করিয়েছে, ঋষিকেশ মুখোপাধ্যায় নেমেছেন, দারোয়ানকে বলে দিয়েছিলেন কোনো একটা কারণে কোনো এক বাঙালির উপরে বহুত চটেছিলেন কিশোর কুমার। দারোয়ানকে বলে দিয়েছিলেন শোনো, কোনো বাঙালি যদি ফিল্মের লোক আসে তাহলে তাড়িয়ে দেবে, ঢুকতে দেবে না। ঋষিকেশ মুখোপাধ্যায় বাঙালি, তিনি নাম বলেছেন, দারোয়ান নাকি তাড়িয়ে দিয়েছিলেন, নির্দেশ ছিল। না হলে আনন্দ সিনেমাটাতে 1971 হয়তো আমরা মেহমুদ আর কিশোর কুমারকে দেখতে পেতাম। তো তারা সেই জন্য আর মেহমুদের ছবিটা করা হলো না, কিশোর কুমার তাড়িয়ে দিলেন। পরবর্তীকালে রাজেশ খান এবং অমিতাভকে নিয়ে সেই ছবি করা হলো। এরকম অনেক ঘটনা রয়েছে। কিন্তু কিশোর কুমার অত্যন্ত সেন্টিমেন্টাল মানুষ ছিলেন, আবেগপ্রবণ মানুষ ছিলেন, মজার ছিলেন, উদ্ভট ছিলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস ছিল কিশোর কুমারের, সেটা হচ্ছে 1981 মমতা কি ছাও বলে একটি ছবি কিশোর কুমার প্রডিউস করছেন, প্রযোজনা করছেন। তো তখন অমিতাভ বচ্চনকে বলেছিলেন, এত ভালো সম্পর্ক অমিতাভের, সব ছবিতে তিনি তার গলায় অমিতাভ হিট, প্রচুর অসংখ্য হিট গান। তো অমিতাভ বলে তুমি একটুখানি অতিথি শিল্পী হিসাবে আমার চলচ্চিত্রে যদি একটুখানি সহযোগিতা করো। অমিতাভ অবশ্য মুডাল বলে না আমি সব করতে পারবো, আমার ছবিতে তুমি অতিথি শিল্পী হবে না। কিশোর কুমার ভাই বাঙালি, অমিতাভের সঙ্গে আর কোনোদিন গান করেন, আমি তোমার জন্য আর কোনোদিন গলা দেব না। আর কোনোদিন অমিতাভের জন্য গলা দেননি কিশোর কুমার গঙ্গোপাধ্যায়। এইটা কিশোর কুমার। মিঠুন চক্রবর্তী তার স্ত্রী, তৃতীয় স্ত্রী মধুবালার পর যাকে বিয়ে করেছিলেন, 2 বছর সংসার করেছিলেন, যোগিতা বালি। যোগিতা বালিকে বিয়ে করেছিলেন বলে মিঠুনকে বলেছিলেন ভাই ওর সঙ্গে আর কাজ করা নেই, ওর সিনেমায় আর আমি আর গাইব না, গান নেই। এরকম কত অসংখ্য ঘটনা যে কিশোর কুমারের রয়েছে, বলতে শুরু করলে শেষ হবে না। যখন স্কুল টাইমে টেবিল বাজিয়ে গান করতেন স্কুলে, তখন এক টিচার বলেছিলেন এইসব করে কি হবে, টেবিল বাজিয়ে গান করে এটা তোমার ভবিষ্যৎ, পড়াশোনায় মন দাও।
কিশোর কুমার নাকি বলেছেন, আরে আমি এটাতেই মন দেবো, কারণ এটাই আমার দ্বারা হবে। পরবর্তীকালে তো তাই হয়েছে। এরকম একজন বিরাট মাপের অভিনেতা, এরকম একটা বিরাট মানুষ, সেই মানুষটা কতটা অজানা, কতটা অচেনা, এ তো মানে চিন্তার বাইরে। একদিকে তিনি এক এক সময় এক এক রকম, রীতিমতো সবাই টেনশনে থাকতেন যে কখন কি করবেন। তার স্ত্রীর সামনে বারবার এরকম হয় যে হার্ট অ্যাটাকের মতো নাটক করেছেন, চমকে গেছে সবাই, দৌড় যাবে ডাক্তার আনে। এই নাটকটাই শেষ দিন কেউ আর ধরতে পারেনি। 13ই অক্টোবর 1987, লীনা চন্দ্রভারকার তাকে ওই সেই একই নাটক যেরকম করেন এরকম করে বুকে হাত দিয়ে চেপে রয়েছেন। লীনা চন্দ্রভারকার বললেন, আবার তুমি সেই আমাদেরকে বোকা বানাচ্ছ। দেরি হয়ে গেল, কারণ ওটা নাটক ছিল না, ওটা সত্যি ছিল। অশোক কুমারের ৭৬তম জন্ম বার্ষিকীতে আমরা হারালাম এরকম একটা বর্ণময় মানুষকে, ঈশ্বরের একটা উপহারকে, এবং একটা যুগকে, একটা সঙ্গীতময় যাত্রার সমাপ্তি ঘটল। তিনি হয়তো আজকে আমাদের মধ্যে নেই। আরও অসংখ্য ঘটনা যেগুলো বলা হলো না, যদি কোনো আর পরে আর একটা গল্প হলেও সত্যির এপিসোড করি বা পর্ব করি, তখন কিশোর কুমার অজানা ঘটনা অসংখ্য, সেগুলো আবার তুলে ধরার চেষ্টা করব। তো এই উদ্ভট মানুষটি, এই পাগলাটে মানুষটি, কিশোর কুমার থেকে সাবধান বা পাগলা গারদ নিজের বাড়িতে লিখে রাখা এই মানুষটি যা দিয়ে গেছেন, আমরা তাকে অমর করে রাখার জন্য যথেষ্ট। তাই আজকের এই পর্ব এখানেই শেষ করছি, একটু লম্বা হয়ে গেল, কিন্তু তিনি তো কিশোর কুমার, বাঙালি, বাংলার গর্ব, এবং অবশ্যই গল্প হলেও সত্যি তার জীবনের এই ঘটনাগুলো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবার কিছু অজানা ঘটনা, চেনা মানুষের নিয়ে ফিরবো আমি, অমিতাভ। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন, আর সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।